হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সস লেসন। তো এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও ইতিহাস এই বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে পার্ট 18, যেখানে পূর্ণমান দেওয়া আছে 50। এই 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো 1 নম্বরে বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। 2 নম্বরে বলা হয়েছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। এখানেও 4টি কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, টোটাল 4 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও 4টি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে, টোটাল 4 নম্বর দেওয়া হয়েছে। এবং 4 নম্বর বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে এবং 4টি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে 4 নম্বর। 5 নম্বরে দেওয়া আছে 2-3টি বাক্য উত্তর দাও। এখানে 2টি কোশ্চেন দেওয়া আছে, প্রশ্নের মান দেওয়া আছে 2 করে, টোটাল 4 নম্বর। 6 নম্বরে দেওয়া আছে 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে দেওয়া হয়েছে, টোটাল 15 নম্বর। এবং 7 নম্বরে দেওয়া আছে 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, 5 নম্বরের, টোটাল 15 নম্বর। তো এইভাবে টোটাল 50 নম্বরের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো 1 নম্বরে দেওয়া আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। তো এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটিকে আমরা এখানে মিলিয়ে লিখেছি, আমরা এখান থেকে দেখে নেব। একে দেওয়া আছে খলিফার অনুমোদন, এর সাথে মিলবে অপশান গ ইলতুৎমিশ। 2 দেওয়া আছে সিজদা ও পাইবাস, এর সাথে মিলবে অপশান ক গিয়াসউদ্দিন বলবান। এবং 3 দেওয়া আছে আমুক্ত মাল্লাদ, এর সাথে মিলবে অপশান খ কৃষ্ণদেব রায়। এরপর দেওয়া আছে 2 দাগের প্রশ্ন। এখানে বলা হয়েছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। তো 2 দাগে এখানে বেমানান শব্দটি হবে দন্তি দুর্গ এবং 2 দাগে বেমানান শব্দটি হবে কনৌজ। তো এদের তলায় দাগ দিতে হবে। 2-3 হবে হচ্ছে গোবর্ধন, এর তলায় দাগ দিতে হবে। এবং 2-4 হবে হচ্ছে বৈরাম খান, তো এর তলায় দাগ দিতে হবে। 3 দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। 3 দাগে প্রশ্ন দেওয়া আছে বন্দেগান ইচিহলগানির সদস্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবান। শূন্যস্থানে বসবে গিয়াসউদ্দিন বলবান। 2 দেওয়া আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, এখানে হবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর দেওয়া আছে 3 দাগে পর্তুগিজ পর্যটক, এখানে শূন্যস্থানে বসবে পেজ বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন। এরপর দেওয়া আছে 3-4 দাগে বিজয়নগর পরাজিত হয়েছিল তালিকোটার যুদ্ধে, তো এখানে বসবে তালিকোটার যুদ্ধে। 4 দাগে দেওয়া আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। তাহলে 1 দাগে প্রশ্ন দেওয়া আছে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শের শাহ, এটা হচ্ছে সত্য, এখানে লিখতে হবে সত্য। 2 দাগে দেওয়া আছে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন, এটা সত্য, তো এখানে লিখতে হবে সত্য। মনসবদারি ও জায়গাদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, এটা হচ্ছে মিথ্যা, তো এখানে লিখতে হবে মিথ্যা। এরপর দেওয়া আছে 4 দাগে রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছিলেন, এটা হচ্ছে সত্য, এখানে লিখতে হবে সত্য। এরপর 5 দাগে প্রশ্ন দেওয়া আছে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 গুণ 2 সমান 4। 5 দাগে প্রশ্নে বলা হয়েছে দিন ই ইলাহি কি। তো দিন ই ইলাহি কি, প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে লিখেছি। আকবরের ধর্মনীতির শেষ পর্যায়ে হলো দিন ই ইলাহি নামে এক নতুন ধর্ম। 1582 খ্রিস্টাব্দে তিনি এই ধর্মটি প্রবর্তন করেন। সাধারণত সকল ধর্মের সারবস্তুকে নিয়ে আকবরের এই নতুন ধর্ম গড়ে উঠেছিল। তার এই নতুন ধর্মনীতিতে কোনো পুরোহিত, কোনো নবী, কিংবা কোনো ধর্মগ্রন্থের অস্তিত্ব ছিল না। আত্মার সাথে পরমাত্মার মিলন, এই ধরনের একটা কল্পনা এখানে স্থান পেয়েছিল। তো এইভাবে আমরা 5-1 প্রশ্নের উত্তর লিখলাম। 5-2 দেওয়া আছে মনসব কি। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব আকবর সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন, সেটি ছিল তার মনসবদারি ব্যবস্থা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। এরপর দেওয়া আছে 6 দাগের প্রশ্ন 4-5টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 3 গুণ 5 সমান 15। 6-1 দাগের প্রশ্ন দেওয়া আছে পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো। তো উত্তরটা আমরা লিখব পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। 1 হচ্ছে কৃষিকর, রাজারা উৎপন্ন ফসলের 1/6 বা 6 ভাগের 1 ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। 2 হচ্ছে বাণিজ্য কর, বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। 3 হচ্ছে অন্যান্য কর, এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো, গ্রামবাসীদের হাট ও খেয়াঘাটের উপরেও কর চাপানো হতো।
পরের প্রশ্ন দেখো 6-2 জায়গায় দেওয়া আছে সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? তো উত্তরটা আমরা লিখব এভাবে, বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, 1 নম্বর হচ্ছে কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দ। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। 2 নম্বর হচ্ছে ধয়ী। লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধয়ী লিখেছিলেন পবনদূত কাব্য। 3 নম্বর হচ্ছে পঞ্চরত্ন। জয়দেব ও ধয়ী সহ আরও 3 জন গোবর্ধন, উমাপতি, ধর এবং শরণ লক্ষণ সেনের সভাকবি অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। পরের প্রশ্ন আছে ইকতা ব্যবস্থা কী? তো উত্তরটা আমরা লিখব, নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। পরবর্তীকালে সাম্রাজ্যের আয়তন বেড়ে গেলে সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলির দায়িত্ব এক সামরিক নেতার ওপর দিতেন। এই রাজ্যগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার বা ওয়ালি। তো এইভাবে 6-3 প্রশ্নের উত্তরটা আমরা লিখলাম। এরপর দেখব 6-4 নম্বর কী প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হয়েছে খলজি ব্যবস্থা, খলজি বিপ্লব বলতে কী বোঝো? তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখেছি। 1206 খ্রিস্টাব্দে আলাউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হয়। এই ঘটনা খলজি বিপ্লব, এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায়। এরপর দেখব 6-5 দেখা প্রশ্ন। এখানে বলা হয়েছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? তো দাক্ষিণাত্য ক্ষত কী, তার প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখেছি। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো, যা দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম। এর পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। এখানে 7 নম্বর দেওয়া আছে 8-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 5 × 3 = 15। 7-1 দাগে দেওয়া আছে বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কী পরিবর্তন ঘটেছিল? তো উত্তরটা আমরা এখানে লিখেছি, বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গে চলে যান। ফলে বখতিয়ার খলজি সহজে বাংলা দখল করে নেন। তিনি লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। এরপর বখতিয়ার খলজি তার রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন। প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এরা ছিলেন তার সেনাপতি। তিনি মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেন। তার আমলে রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। তো এইভাবে আমরা 7-1 প্রশ্নের উত্তর লিখলাম। 7-2 নম্বরে দেওয়া আছে কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সব থেকে বেড়েছিল। সে সময়ে সাম্রাজ্যের সীমাও বেড়েছিল, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন শাস্ত্রের উন্নতি তার সময়ে লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা অমূল্য মাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন বিষ্ণুর উপাসক, কিন্তু তা সত্ত্বেও খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরাও স্বাধীনভাবে তাদের ধর্মাচরণ পালন করতে পারতেন। বিজয়নগরের রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী, সর্বগুণান্বিত ছিলেন, একথা বলেছিলেন পর্তুগিজ পর্যটক পেজ। এই সমস্ত কারণগুলোর জন্য কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তো এইভাবে আমরা 7-2 প্রশ্নের উত্তর লিখলাম।
7-এর 3 নম্বর দেওয়া আছে শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখুন। তো উত্তরটা আমরা লিখব শেরশাহের প্রশাসনিক সংস্কার পয়েন্ট করার পর শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলি হলো 1 নম্বর হচ্ছে ভূমি রাজস্ব। তো ভূমি রাজস্বে আমরা লিখেছি ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষকদের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবলিয়ত বলা হতো। 2 নম্বর পয়েন্টে আমরা লিখেছি যোগাযোগ ব্যবস্থা। তো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজমাস বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে সরাইখানা নির্মাণ করেন। এটা হবে সরাইখানা। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। তো এইভাবে আমরা 7-এর 2-এর প্রশ্নের উত্তরটা লিখলাম এবং এরই সাথে শেষ হলো ক্লাস 7-এর পরিবেশ ও ইতিহাস বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে 50 নম্বরের, তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যাদের প্রয়োজন, যাদের তারাও এখান থেকে উত্তরগুলি সম্পর্কে জেনে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।